ম্যাথনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু হচ্ছে ক্লাস 11 এর অনুক্রম এবং শ্রেণীর উপর ভিডিও আপলোড। আর এই ভিডিওগুলো আমরা যেভাবে আপলোড করব একেবারে পুরো টিউটর ভিডিও বলা চলে, কারণ ক্রমান্বয়ে আমরা অধ্যায় ধরে ধরে আলোচনা করে দেব। প্রথমে বেসিক কনসেপ্টগুলো আমরা আলোচনা করব, আর বেসিক কনসেপ্ট আলোচনা করার পর আমরা ওই অধ্যায়ের যে অঙ্ক আছে সেগুলো আলোচনা করে দেব। বিশেষ করে এসএলদের বইয়ের আমরা অনুশীলনীটাই ফলো করব। তা যাই হোক, আমরা আসছি অনুক্রম এবং শ্রেণীর প্রথম অধ্যায়ে। তাই এখানে আমরা দুটো বিষয়ের উপরে জোর দেব, যে দুটো বিষয় হচ্ছে অনুক্রমের সংজ্ঞা এবং শ্রেণীর সংজ্ঞা। তার কারণ এখানে পার্টিকুলার কোনো রুলস এখানে কিন্তু নেই। এখানে আছে বুদ্ধিমত্তার পরিচয় বা শিক্ষার্থী বন্ধুদের বুদ্ধিমত্তার পরিচয়ের উপরেই কিন্তু এই অঙ্কগুলো হবে। তা প্রথমে আমরা জানবো অনুক্রম কি। দেখো, সংজ্ঞা থেকেই তোমরা বুঝতে পারবে যে কেন বুদ্ধিমত্তার পরিচয় আমাদের দিতে হবে বা বুদ্ধিমত্তার পরিচয়ের মাধ্যমে আমরা কেন অঙ্ক করব। তা অনুক্রম হচ্ছে কতগুলো সংখ্যা যদি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে ক্রম অনুযায়ী সাজানো থাকে। কি বললাম? কতগুলো সংখ্যা, সে সসীম হতে পারে বা অসীম হতে পারে, কিন্তু সেখানে কি বলা হচ্ছে, যদি সংখ্যাগুলো নির্দিষ্ট নিয়ম মেনে ক্রম অনুযায়ী যদি সাজানো থাকে, তাহলে আমরা যে সজ্জাটা পাবো, যে প্রেজেন্টেশনটা পাবো, সেই প্রেজেন্টেশনটাই হচ্ছে অনুক্রম। এবং সেই প্রেজেন্টেশনটা অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করে থাকি। তাহলে আরো যদি আমরা নিখুঁতভাবে বা ম্যাথমেটিক্যালি একটা ডেফিনেশন দিতে চাই, হয়তো দেখা গেল u1 একটা সংখ্যা, u2 একটা সংখ্যা, u3 একটা সংখ্যা, কমা ডট ডট। এই যে সেকেন্ড ব্র্যাকেটে আমরা যে প্রেজেন্টেশনটা করলাম, এইটাই হচ্ছে আমাদের অনুক্রম। সেখানে আমরা কি বলেছি, নির্দিষ্ট নিয়মের মধ্যে একটা থাকবে। অর্থাৎ কি, নির্দিষ্ট নিয়মের মাধ্যমে আমরা u1 থেকে u2 তে যেতে পারবো, নির্দিষ্ট নিয়মের মাধ্যমে আমরা u2 থেকে u3 তে যেতে পারবো। অর্থাৎ আরো ব্যাখ্যা করলে প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের একটা নিয়ম থাকবে, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদে যাওয়ারও ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা কিন্তু নিয়ম থাকবে। তাহলে দেখো, প্রথম থেকে কি করে দ্বিতীয় পদ আসে বা দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ আমরা কি করে পাই, এই যে নিয়ম, সে নিয়মটাই কিন্তু আমাদের যে অনুক্রম দেওয়া থাকবে সেটা দেখে কিন্তু আমাদের বুঝে নিতে হবে। আর সেটা বুঝতে পারলে আশা করি তোমরা u3 না, তোমরা u4, u5 ইত্যাদি যে কোনো পদ কিন্তু তোমরা নির্ণয় করতে পারবে। তাই এখানে আমরা বলেছি কি, এই অনুক্রম সসীম সংখ্যক হতে পারে, আবার অসীম সংখ্যক হতে পারে। তা তার আগে আমরা একটা জিনিস বুঝাবো। দেখো, u1, u2, u3, তাহলে দেখো 1, 2, 3, অর্থাৎ এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। এই যে u1 অর্থাৎ এই যে সাফিক্স 1, সাফিক্স 2, সাফিক্স 3, এই যে দেখো 1, 2, 3, এগুলো সবই স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে যদি আমরা un একটা পদ আমরা বিবেচনা করি, un একটা পদ বিবেচনা করি, তাহলে un-টাই হচ্ছে আমাদের n-তম পদ। এটাকে প্রথম পদের জন্য u1, দ্বিতীয় পদের জন্য u2, তৃতীয় পদের জন্য u3, তাহলে এটা un, অর্থাৎ এটা তখন কি হবে, n-তম পদ, বা এটাকে বলা হয় সাধারণ পদ। কি বললাম? un হচ্ছে n-তম পদ বা সাধারণ পদ। তার কারণ কি, n হচ্ছে যেহেতু স্বাভাবিক সংখ্যার অন্তর্গত, অর্থাৎ n বিলংস টু ক্যাপিটাল N, স্মল n হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্গত। তাহলে এখানে n এর জায়গায় আমরা কি ক্রমান্বয়ে 1, 2, 3 এগুলো আমরা বসাতে পারি। তাহলে দেখো un, n এর জায়গায় যদি 1 বসাই, তাহলে দেখো প্রথম পদ পেয়ে যাচ্ছি, 2 বসালে দেখো আমরা দ্বিতীয় পদ পেয়ে যাচ্ছি, 3 বসালে আমরা দেখো তৃতীয় পদ পেয়ে যাচ্ছি, এরকম ডট ডট। যদি আমরা r বসাই, তাহলে দেখো 8তম পদটাও আমরা পেয়ে যাব। তাহলে un-টাই হচ্ছে আমাদের সাধারণ পদ বা n-তম পদ। তবে একটা বিষয় বলার,
আমাদের যে সর্বদা U1 U2 U3 এই দ্বারাই যে ডিনোট করতে হবে বা ইউ দ্বারা ডিনোট করতে হবে এমন কোনো কথা নেই। সেক্ষেত্রে V1 V2 V3 ডট ডট Vn ও হতে পারে, আবার T1 T2 T3 ডট ডট Tn দ্বারাও কিন্তু এটা চিহ্নিত করা যায়। তাহলে এখানে দেখো U1 U2 U3 ডট ডট Un, তাহলে এটা কি স্বাভাবিক সংখ্যা, সসীম সংখ্যা অনুক্রম শ্রেণী। এটা হচ্ছে সসীম সংখ্যা অনুক্রম, শ্রেণী নয়, অনুক্রম। তাহলে U1 U2 U3 ডট ডট Un এটা হচ্ছে আমাদের সসীম সংখ্যা অনুক্রম। আর যদি এটাকে এইভাবে প্রকাশ করা হয় U1 U2 U3 ডট ডট UN ডট ডট এই আকারে যদি থাকে, অথবা এই আকারেও থাকতে পারে U1 U2 U3 ডট ডট ইনফিনিটি, এই আকারেও থাকতে পারে। তাহলে এইরকম আকারে এটা বা এটা এই দুটোর মধ্যে যে কোনো একটা আকারে থাকলে আমরা কি বুঝবো, এখানে অসীম সংখ্যা পদ আছে, অসীম সংখ্যা পদ আছে। তাহলে অনুক্রম সসীম সংখ্যক হতে পারে, আবার হচ্ছে অসীম সংখ্যক হতে পারে। কিন্তু অসীম বা সসীম বা অসীম যাই হোক না কেন, সসীম বা অসীম যাই হোক না কেন, প্রথম সঙ্গে দ্বিতীয়র একটা সম্পর্ক থাকবে, দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র একটা সম্পর্ক থাকবে, তৃতীয়র সঙ্গে চতুর্থর একটা সম্পর্ক থাকবে, অর্থাৎ পদগুলোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক কিন্তু থাকবে। তাহলে আমরা এই যে সম্পর্ক কিভাবে আসছে বা সম্পর্কটা কেমন থাকে সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো, হয়তো দেওয়া আছে 1 2 3 4 ডট ডট। তাহলে এখানে দেখো, এটার থেকে যদি আমরা এটা বিয়োগ করি, 2 থেকে 1 যদি বিয়োগ করি, তাহলে দেখো হচ্ছে আমাদের 1। দেখো 3 থেকে 2 যদি বিয়োগ করি সেটাও হচ্ছে 1। 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি সেটাও হচ্ছে 1। তার মানে পাশাপাশি যে কোনো দুটো পদের পার্থক্য হচ্ছে সর্বদা 1। বা অন্যভাবে বললে দেখো, প্রথম পদের সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে দেখো দ্বিতীয় পদ পেয়ে যাচ্ছি, দ্বিতীয় পদের সঙ্গে যদি 1 যোগ করি তাহলে দেখো তৃতীয় পদ পেয়ে যাচ্ছি, তৃতীয় পদের সঙ্গে 1 যোগ যদি করি তাহলে আমরা চতুর্থ পদ পেয়ে যাচ্ছি। তাহলে দুভাবে আমরা ভাবতে পারি, পার্থক্য সর্বদা যে কোনো দুটো পাশাপাশি পদের পার্থক্য সর্বদা 1। আর একটা কি, যে না যে কোনো পদের সঙ্গে 1 যোগ করলে ঠিক তার পরের পদটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো, এইটা যদি আমরা বিবেচনা করি, দেখো n-1 একটা পদ, তাহলে ঠিক তার পরের পদ কি হবে, n, ঠিক তার পরের পদ হবে n। কারণ এই পদ থেকে যদি এই পদটা আমরা বিয়োগ করি, n-1 এটা করি, তাহলে দেখো কি হবে, n কাটবে আর -1 প্লাস 1 চলে আসবে। বা প্রথম ক্ষেত্রে যেভাবে আমরা ব্যাখ্যা করেছি, তাহলে n-1 প্লাস 1 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 1 আউট হচ্ছে, দেখো পরের পদ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারছি কি, যে না এখানে কিন্তু এসছে কি পরপর স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু এসছে। তাহলে এখানে আমরা n তম পদ পাবো কি, n তম পদ পাবো হচ্ছে n। তাহলে n এর স্থানে দেখো যদি 1 বসালে তাহলে প্রথম পদ আসছে, 2 বসালে দ্বিতীয় পদ আসছে, 3 বসালে তৃতীয় পদ আসছে, 4 বসালে দেখো চতুর্থ পদ আসছে। তাহলে n এর মানের n এর স্থানে আমরা যদি স্বাভাবিক সংখ্যা ক্রমান্বয়ে বসাই, তাহলে দেখো আমরা টোটাল যে অনুক্রম সেটা আমরা পেয়ে যাচ্ছি। সেই জন্য nটাই হচ্ছে আমাদের কিন্তু কি পদ, যে না সাধারণ পদ বা n তম পদ। একটা বিষয় যদি আমরা অন্য এক্সাম্পল নিই তাহলে কি হবে, আমি অবশ্যই অনুক্রমের এই অঙ্কগুলো সংক্ষেপে করার জন্য বা দ্রুত করার জন্য আমি একটা পরের যে অধ্যায়গুলো আছে সমান্তর পরিবর্তী বা গুণোত্তর পরিবর্তী, তার সূত্রগুলো একটু আমি আলোচনা করে দেবো বা লিখে দেবো, যেটা তোমাদের বিশেষ প্রয়োজন হবে।
সেটা লিখে দিলে অবশ্যই তোমরা এই অধ্যায়ের অঙ্ক দেখবে সবগুলো নিজেরা করতে পারবে। তা দেখো হয়তো দেওয়া আছে 3, তারপরে আছে 5, তারপরে আছে 8, কমন ডট এরকম দেওয়া আছে। এবার যদি আমাদের এখান থেকে হয়তো বললো 11তম পদ নির্ণয় করো বা U11 সমান কি হবে সেটা নির্ণয় করো। U11 মানে 11তম পদ কি হবে সেটা নির্ণয় করো। তাহলে এটা কি করে আসছে সেটা আমাদের আগে কিন্তু ব্যাখ্যা করতে হবে। দেখো আমি কিন্তু অতি সহজে কিন্তু আমি এটা ব্যাখ্যা করতে পারবো, কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে। সরি, এখানে হচ্ছে 7 দিয়ে 3, 5, 7। তাহলে আমি কিন্তু অতি সহজে দেখো নিয়ে আসছি, তোমরা তো বলবে যে কিভাবে আসছে, সেটা আমি বুঝিয়ে দেব। দেখো 3 যেটা আছে সেটা কি প্রথম পদ, সেটাকে লিখছে 2 × 1 + 1 আছে। 5 হলো দ্বিতীয় পদ 5, সেটাকে লিখছি 2 × 2 + 1, তাহলে 2 × 4 আগে 5 হচ্ছে। তৃতীয় পদ 7, তাহলে 2 × 3 + 1। তাহলে দেখো 2 এর সঙ্গে গুণ হচ্ছে কি যততম পদ তত গুণ হচ্ছে। দেখো প্রথম পদ সেজন্য 1, দ্বিতীয় পদ সেজন্য 2, তৃতীয় পদ সেজন্য দেখো 3। এটা কি করে এসছে তোমরা মাথায় রাখবে। এটা যদি এদের মধ্যে পার্থক্য যদি নির্দিষ্ট থাকে, দেখো 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলেও দেখো 2 হচ্ছে। কি বললাম, এদের মধ্যে পার্থক্য যদি নির্দিষ্ট থাকে, ফিক্সড, কোনো চেঞ্জ হবে না। দেখো এটা এখান থেকে পার্থক্য করলাম হয়তো 2, তারপরটা পার্থক্য করলাম 3, সেটা হলে হবে না। যদি এদের মধ্যে পার্থক্য যদি নির্দিষ্ট থাকে, সেটা কি বললাম, দেখো 5 থেকে 3 বিয়োগ করলে 2 হচ্ছে, 7 থেকে 5 বিয়োগ করলে দেখো 2 হচ্ছে। এরকম যদি পার্থক্যটা নির্দিষ্ট থাকে, সেই পার্থক্যটা মনে করো ডি, সেই পার্থক্যটা হচ্ছে ডি। আর প্রথম পদ এখানে 3 আছে, সে প্রথম পদটা আমরা মনে করছি এ। তাই এরকম প্রথম পদ এ এবং ওই যে নির্দিষ্ট পার্থক্য সেটা যদি ডি হয়, অর্থাৎ সেটাকে বলা হয় সাধারণ অন্তর, যদি ডি হয়, তাহলে n-তম পদ un সমান হয় a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রটা তোমরা অবশ্যই পরের যে অধ্যায় আছে সমান্তরাল প্রগতি, সেখানে অবশ্যই তোমরা জানতে পারবে এবং সেখানে আমরা ডিটেলস আলোচনা করে দেবো। তবু এই অধ্যায়ের কিছু কিছু অঙ্ক করার জন্য আমরা এইটা জানিয়ে দিলাম। তাহলে কি বললাম, পার্থক্যটা দেখো এখানে আমি দেখো লিখে নিয়েছিলাম। কি করেছি দেখো, এখানে এ কত, প্রথম পদটা এ, সেটা হচ্ছে 3, এই দেখো 3 লিখেছি। এখানে দেখো সূত্র কি a প্লাস, সেজন্য 3 প্লাস এখানে কি আছে n-1, দেখো n-1 এর পার্থক্য কত, 5 বিয়োগ 3 হচ্ছে 2, 7 বিয়োগ 5 সেটাও 2, সেজন্য এটা 2 লিখেছি। সেখান থেকে ক্যালকুলেশন করে দেখো পেয়েছি আমরা কত, 2n+1। তাহলে 2n+1, তাহলে কি n-তম পদের জন্য 2n+1, যততম পদ 2 × তত প্লাস 1, যততম পদ 2 × তত প্লাস 1, সেটা মাথায় রেখে কিন্তু আমি এটা লিখেছি। তাহলে বুঝতে পারছো কত সহজে কিন্তু আমরা এই সূত্রটা যদি মাথায় রাখি তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে যদি আমরা U11 আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, 2 × 11 প্লাস হচ্ছে 1, 2 × 11 প্লাস 1, অর্থাৎ হবে কত, 22 রেখে 23। এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র। আরো একটা বিষয় আমি তোমাদের জানিয়ে দেব। হয়তো দেওয়া আছে এরকম, হয়তো দেওয়া আছে 1, 2, তারপরে দেওয়া আছে 4, তারপর আছে 8, কমা ডট ডট। এর ক্ষেত্রে আমি একটা সূত্র বলবো। দেখো আগে যেটা আমরা ব্যাখ্যা করেছি সেক্ষেত্রে পার্থক্যটা দেখো নির্দিষ্ট ছিল। আর এখানে দেখো তোমরা খেয়াল করেছো কিনা জানি না, দেখো
ভাগফল দেখো, দ্বিতীয়কে যদি আমরা প্রথম দিয়ে ভাগ করি দেখো 2 আসছে, তৃতীয়কে দ্বিতীয় দিয়ে যদি ভাগ করি সেখানেও দেখো 2 আসছে, কারণ 4 ভাগ 2 সেটা 2। আবার এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে 8 ভাগ 4 সেটাও 2। তাহলে দেখো ভাগফল দেখো নির্দিষ্ট। যে কোনো দুটো সংলগ্ন পদ নিয়ে যদি আমরা পরের পদটাকে ঠিক তার আগের পদ দিয়ে ভাগ করি, তাহলে এক্ষেত্রে যদি নির্দিষ্ট মান পাওয়া যায়, ওই নির্দিষ্ট মানটাকে বলা হচ্ছে, ওই যে রেশিও, যেটা আমরা রেশিওর জন্য যে মানটা আমরা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কমন রেশিও বা সাধারণ অনুপাত। ওইটাকে বলা হচ্ছে সাধারণ অনুপাত। আর সেই সাধারণ অনুপাত যদি আর হয়, বা অন্যভাবে বললে দেখো প্রথম পদের সঙ্গে 2 গুণ করে দেখো দ্বিতীয় পদ পাচ্ছি, এর সঙ্গে 2 গুণ করলে দেখো পরের পদ পাচ্ছি, এর সঙ্গে 2 গুণ করলে দেখো পরের পদ পাচ্ছি। তাহলে নির্দিষ্ট ধ্রুবকটা কি 2, সেই নির্দিষ্ট ধ্রুবক 2 গুণ করলে দেখো পরপর পদগুলো আমরা পেয়ে যাচ্ছি। সেই নির্দিষ্ট ধ্রুবক যদি আর হয়, আর এই প্রথম যে পদ আছে সেটা যদি এ হয়, সেই প্রথম পদ যদি এ হয়, তাহলে n তম পদ un সমান হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা তোমরা মাথায় রাখবে, মাথায় রাখলে দেখবে অতি সহজে কিন্তু এই ধরনের অঙ্ক, অর্থাৎ এই যে অনুক্রমটা বলেছে, এটা অনুক্রম কিন্তু গুণোত্তর শ্রেণীর উপরে দাঁড়িয়ে আছে, সেটা আমরা তৃতীয় অধ্যায়ে আমরা জানতে পারবো। তাহলে এক্ষেত্রে দেখো এ আমরা কি পাচ্ছি, এ সমান আমরা 1 পাচ্ছি, আর কি পেয়েছি সেটা আমরা বলেছি 2। তাহলে আমরা যদি n তম পদ পেতে চাই, তাহলে un সমান a হচ্ছে 1 আর r হচ্ছে 2, n মাইনাস 1 হচ্ছে পাওয়ার। তার মানে অ্যাকচুয়ালি আসলো কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে এখানে দেখো যততম পদ পাওয়ার 2 এর পাওয়ার হচ্ছে তত বিয়োগ 1, তত বিয়োগ 1। তাহলে এখানে যদি আমরা u10 বের করতে চাই, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1, অর্থাৎ হচ্ছে 2 টু দি পাওয়ার 9। এটা দেখো সূত্রের মাধ্যমে আমরা সহজে কিন্তু পেয়ে যাচ্ছি। আর যদি আমরা এখান থেকে ব্যাখ্যা করতে চাই, দেখো 1 সমান আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 2 টু দি পাওয়ার যততম পদ তত বিয়োগ 1, যততম পদ তত বিয়োগ 1। দেখো দ্বিতীয় পদ 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে কি এটা দ্বিতীয় পদ, সেজন্য 2 বিয়োগ 1, যততম পদ তত বিয়োগ 1। তারপরে দেখো আছে 4, তাহলে সেটাকে লিখছি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 করলে 2 হবে, আর 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4। তারপর আছে 8, তাহলে সেটা কি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8। তাহলে এবার যদি আমাদের হয়তো 50তম পদ নির্ণয় করতে বললো, তাহলে 50তম পদ কি হবে, আমাদের হবে 2 টু দি পাওয়ার 50 বিয়োগ 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 49, 2 টু দি পাওয়ার 49। এইভাবে কিন্তু আমাদের অনুক্রমের বিভিন্ন পদ আমাদের নির্ণয় করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণী কি। এরপর আমরা ব্যাখ্যা করব কি শ্রেণী কি। শ্রেণী আমরা শর্ট মানে সিম্বলের মাধ্যমে অতি সংক্ষেপে কিভাবে প্রকাশ করব, এবং শ্রেণীর মাধ্যম থেকে কি কি করে আমরা n-তম পদ নির্ণয় করব, সবকিছু আমরা ব্যাখ্যা করব। তা প্রথমে আসছে শ্রেণীর সংজ্ঞা। দেখো অনুক্রম যেটা আমরা ডিফাইন করেছি, সেই অনুক্রমের যে সাম, অনুক্রমের যে সমষ্টি, সেটাকে বলা হচ্ছে শ্রেণী। অর্থাৎ আমরা u1 u2 u3 ডট ডট un এটাকে আমরা অনুক্রম হিসাবে রেখেছিলাম। তাহলে এর যে সাম, এর দেখো এর যে সাম পেলাম, এই সামটাই হচ্ছে সিরিজ বা শ্রেণী। এই সামটাই হচ্ছে সিরিজ বা শ্রেণী। এবার যেহেতু আমাদের অনুক্রম ছিল কি সসীম সংখ্যক পদযুক্ত বা অসীম সংখ্যক পদযুক্ত, তাহলে এখানে দেখো আমরা সসীম সংখ্যক পদ দিয়েই আমরা সামটা দেখিয়েছি। তাহলে সেটা অসীমও হতে পারে, সেটা কি u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট ইনফিনিটি। তার মানে n ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এই nটা ইনফিনিটির দিকে চলে যাবে। তার মানে
মানে ইউ ইউএন টেন্স টু ইনফিনিটি যখন এন টেন্স টু ইনফিনিটি। সেটা আমরা লিমিট যখন আলোচনা করব তখন আরো ডিটেলস আমরা পেয়ে যাব সেখানে। তা যাই হোক, এবার যেটা আমরা বলেছিলাম, তাহলে এইটাকে অতি সংক্ষেপে আমরা কিভাবে প্রকাশ করব? অতি সংক্ষেপে সেটা দেখো, এটা সামেশন বা সিগমা সামেশন। তাহলে এখানে দেখো কিভাবে যাচ্ছে সাফিক্সটা, দেখো 1 2 3 ডট এন পর্যন্ত যাচ্ছে। তাহলে 1 থেকে শুরু করে এন পর্যন্ত যাচ্ছে, সেজন্য সামটা হবে আর সমান। এখানে আর দিতে পারো, কে দিতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে আর সমান কত থেকে নেব? দেখো 1 থেকে শুরু হয়েছে, সেজন্য 1। কত পর্যন্ত যাচ্ছে আমরা? এন পর্যন্ত, সেজন্য এখানে উপরে হচ্ছে এন। তাহলে আর ইকুয়াল টু 1 টু এন। আবারও বলছি, দেখো এখানে শুরু হচ্ছে 1 2 3। দেখো কোন অর্ডারটা কিন্তু সে গেছে, এবং সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যার যে অর্ডার, সেই অর্ডার কিন্তু মেনে চলছে। সেজন্য দেখো 1 2 3 ডট ডট হচ্ছে এন, সেজন্য আর ইকুয়াল টু 1 টু এন। এই 1 এর জন্য এই, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে উপরে। তাহলে ইউ আর, এখানে আর দিয়েছে বলে এখানে আর, এখানে যদি কে দিই তাহলে এখানে হবে কে। কারণ এইবার তুমি মান বসাও, আর এর জায়গায় 1 বসাও, দেখো এটা পাচ্ছি। যোগ আর এর জায়গায় 2 বসাও, এটা পেয়ে যাচ্ছি। যোগ আর এর জায়গায় 3 বসাও, এটা পেয়ে যাচ্ছি। যোগ ডট ডট আর এর জায়গায় n বসাও, এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এখানে যেতে পারি। আর ওই যেটা বললাম, আর এর স্থলে 1, তারপরে যোগ 2 যোগ 3, এইভাবে আমরা ক্রমান্বয়ে 1 2 3 করে বসাবো আর সাম করতে হতে যাবো, করলে আবার আমরা এটা পেয়ে যাব। এবার কথা হচ্ছে, তাহলে এটাকে আমরা কি করব? এটা দেখো সামেশন আর ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, আর ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটা হবে ইউ আর। ওই যে 1 বসালে প্রথমটা, যোগ 2 বসালে দ্বিতীয়টা, যোগ 3 বসালে তৃতীয়টা, ডট ডট ইনফিনিটি। এখানে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, সেটা আর ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এই হচ্ছে আমাদের শ্রেণী। এবার এই যে শ্রেণী আমরা প্রকাশ করলাম, এই টোটাল শ্রেণীটাকে আমরা একটা সিম্বলের মাধ্যমে প্রকাশ করতে পারি। আরো একটা, সেটা কি? এসএন। এসএন সাম অফ এন সংখ্যক টার্ম, এসএন। এসএন মানে হচ্ছে এন সংখ্যক যে অনুক্রম তাদের সমষ্টি। এন সংখ্যক যে অনুক্রম আছে তাদের সমষ্টি হচ্ছে এসএন। তাহলে এখানে যদি আমাদের থাকে এসএন মাইনাস 1, তাহলে সমান কি পাবো? আমরা পাবো দেখো u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট প্লাস হচ্ছে un মাইনাস 1। কারণ এখানে n সংখ্যক পদের সমষ্টি বলে u1 থেকে un, এখানে বলছি n মাইনাস 1 সংখ্যক পদের সমষ্টি থেকে, সেজন্য u1 থেকে un মাইনাস 1 পর্যন্ত। এবার দেখো আমরা যদি sn থেকে sn মাইনাস 1 বিয়োগ করি, এটা আমরা বিয়োগ করব, তাহলে কি আসছে দেখো। তাহলে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট প্লাস হচ্ছে un মাইনাস u1 u2 প্লাস u3 প্লাস ডট ডট প্লাস হচ্ছে un মাইনাস 1। তাহলে এবার সান্ত্বনা বল, এখানে এইটা বিয়োগ করে আমরা কি পাবো? এই যে আমরা sn মাইনাস sn মাইনাস 1 করলাম, করলে এখান থেকে কি পাবো বল? তাড়াতাড়ি বল। এই যে sn মাইনাস sn মাইনাস 1 করেছি, এখানে দেখো sn এর মান বসিয়েছি, এখানে sn মাইনাস 1 বসিয়েছি, তাহলে এখান থেকে বিয়োগ করে কি পাবো? কেউ বলতে পারবে? বাবু শোনা বলতে পারবি? আমি এখানে লিখেছি
u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট প্লাস un মাইনাস u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট প্লাস un মাইনাস 1। তাহলে এটা বিয়োগ করে কত পাবো? কত পাবো বাবুসোনা বলতে পারবি? রোহন বলতে পারবি? আচ্ছা দেখো, তোমরা বলতে পারছো না। দেখো এখানে দেখো u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট প্লাস দেখো un আছে। তাহলে un এর আগের পদটা কত আছে? un এর আগে আছে দেখো un মাইনাস 1, এর আগের পদ আছে un মাইনাস 1, আর এখানে দেখো un মাইনাস 1 পর্যন্ত আছে। তাহলে un মাইনাস 1 পর্যন্ত সব কেটে যাবে, মানে u1 u1 কাটবে, u2 u2 কাটবে, u3 u3 কাটবে, ডট ডট un মাইনাস 1 un মাইনাস 1 কাটবে। তার মানে অ্যাকচুয়ালি এখানে থাকবে শুধু un, থাকবে হচ্ছে un। এটা কিন্তু লিখে নাও। তাহলে পেলাম কি আমরা? un সমান আমরা পেলাম sn মাইনাস sn মাইনাস 1, sn মাইনাস sn মাইনাস 1। এটা দিয়ে কিন্তু অঙ্ক করতে হবে, এটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক হবে, এটা তোমরা নোট করো। তাহলে কি হলো? n সংখ্যক পদের সমষ্টি থেকে যদি n মাইনাস 1 সংখ্যক পদের সমষ্টি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব n তম পদ। তাহলে আমরা পেয়ে যাব কি? n তম পদ। এটা দিয়ে কিন্তু কয়েকটা অঙ্ক আছে। তাহলে আবারও বলছি, n সংখ্যক পদের সমষ্টি থেকে n মাইনাস 1 সংখ্যক পদের সমষ্টি যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো n তম পদ un। মানে সেটা যদি আমরা সাধারণভাবে ব্যাখ্যা করি, দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস মনে করো 5, তাহলে 5টা পদের যোগফল আছে। এর থেকে যদি 4টি আমরা বিয়োগ করে দিই, 4টি পদের যোগফল, তাহলে পড়ে থাকবে কি? এইটা পড়ে থাকবে। এগুলো সব বিয়োগ করে দিলে, এই নিচেরটা এরকম বিয়োগ করে দিলে শুধু দেখো পঞ্চম পদ পড়ে থাকবে। তাহলে পঞ্চম পদের সমষ্টি থেকে, মানে সরি 5টি পদের সমষ্টি থেকে, পঞ্চম না 5টি পদের সমষ্টি থেকে যদি আমরা 4টি পদের সমষ্টি বিয়োগ করি তাহলে দেখো পঞ্চম পদ পড়ে থাকছে। কি বললাম? 5টি পদের সমষ্টি থেকে যদি আমরা 4টি পদের সমষ্টি আমরা বিয়োগ করি তাহলে পড়ে থাকছে আমাদের পঞ্চম পদ। তাহলে এটা দিয়ে কিন্তু আমাদের বেশ কিছু অঙ্ক করতে হবে। তাহলে আমাদের মোটামুটি কিন্তু সূত্র আলোচনা করা হয়ে গেছে। তাহলে এবার তোমরা দেখো অনুশীলনীটা একটু উল্টে দেখো, অনুশীলনীটা একবার একটু উল্টে দেখো, দেখো তো পুরোটা পারবে কিনা দেখো। বেশি অঙ্ক কিন্তু না, হবে পুরোটা? হ্যাঁ না? আরে দেখ কটা অঙ্ক আছে, দেখ এমসিকিউ দেখছে, ভালো করে দেখ। অনুশীলনীটা দেখেছিস? 9 এতে কটা অঙ্ক আছে? 12-13টা অঙ্ক আছে মোটে, 14-15টা। তাহলে এই কটা অঙ্ক আছে, তা যদি না পারো তাহলে কি করে হবে? তো তবু দেখো আমি 2-4টা অঙ্ক একটু একটু বলে দিচ্ছি। দেখো দেখো তোমাদের, দেখো তো প্রথমটা দেখো আলোচনা করেই দিয়েছি আমি। দেখো 1, 4, 9, 16 এই আছে। এবার বলেছে ষষ্ঠ পদ নির্ণয় করো, মানে u6। ষষ্ঠ পদ নির্ণয় করো অর্থাৎ u6। তাহলে u6 কি হবে বল, রোহন বল। u6 আমরা কি পাবো? এটা বলেছি তো আমি। এরকম করলে কি হবে? প্রথম পদ 1 অর্থাৎ 1 স্কয়ার, দ্বিতীয় পদ 4 অর্থাৎ 2 স্কয়ার, তৃতীয় পদ 9 সমান হচ্ছে দেখো 3 স্কয়ার, চতুর্থ পদ দেখো 16 তার মানে হচ্ছে 4 স্কয়ার। তাহলে যততম পদ তত স্কয়ার আসছে দেখো। তাহলে ষষ্ঠ পদে কি হবে? 6 স্কয়ার। ষষ্ঠ পদ হবে 6 স্কয়ার। বুঝতে পেরেছো কি বলেছি আমি? আচ্ছা, এরপরে দেখো
দেখো এমসিকিউ 2 এর দাগ যেটা দিয়েছে, দেখো এমসিকিউ 2 এর দাগ দেখো যেটা দিয়েছে, সেখানে কি করেছে, এই ধরনের অঙ্ক কিন্তু সবই, কারণ জটিল কোনো অঙ্ক নেই। দেখো আছে 3 1 1/3 1/9 এইভাবে আসছে। দেখো তা বলেছে দেখো পঞ্চম পদ নির্ণয় করো, তা কিছুই নেই। দেখো দেখো এই পদটা এই পদ থেকে কি করে আসছে, দেখো 3 কে যদি 3 দিয়ে ভাগ করে দেখো পরের পদ আসছে, তারপরে 1 কে 3 দিয়ে ভাগ করলে দেখো তারপরেরটা চলে আসছে, তারপর 1/3 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো তারপরেরটা চলে আসছে, 1/9 চলে আসছে। তার মানে সহজ কথায় 1/3 দেখো গুণ হচ্ছে, দেখো ঠিক আছে 1/3 করে গুণ করছে, তাহলে এই চারটে তো দেওয়া আছে, তাহলে এর সঙ্গে 1/3 গুণ করলে তো পঞ্চম পদ চলে আসছে, তাহলে হিসাবেরই দরকার হচ্ছে না, শুধু দেখে নিতে হচ্ছে কোন নিয়মে পদগুলো আসছে, তাহলে এর সঙ্গে 1/3 গুণ বা 3 দিয়ে ভাগ করলে আমরা পঞ্চম পদ পেয়ে যাব, অর্থাৎ 1/27 এটা আমরা পাবো। এটা যে আমরা সূত্র বলেছিলাম সে অনুযায়ী কিন্তু তোমরা করতে পারো। সূত্র কি বলেছিলাম, এখানে প্রথম যে পদ আছে সেটা হচ্ছে a3, আর ভাগ করে করে আমরা কত পাচ্ছি, এই পদকে ঠিক আগের পদ দিয়ে ভাগ করলে 1/3, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1/3, এটাকে এটা দিয়ে ভাগ করলো, এই চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করলেও হচ্ছে 1/3, অর্থাৎ আর হচ্ছে 1/3। তাহলে পঞ্চম পদ, এখন সরাসরি পঞ্চম পদে যাচ্ছি। দেখো u5 সমান আমরা পাবো a ইন্টু r⁵ এই সূত্র করেছিলাম, তাহলে সমান a হচ্ছে 3 আর r এর মান পাচ্ছি আমরা 1/3⁴, তার মানে 3 ইন্টু 1/3⁴ হচ্ছে 81, কাটলে দেখো 1/27। এভাবে তোমরা করতে পারো। কি বল বল কি বলছিস? এই সূত্রটা লিখে দিয়েছি, দেখো un সমান a ইন্টু r⁴n-1, যেখানে a হচ্ছে প্রথম পদ, এই প্রথমে যেটা থাকবে সেইটা, আর r এই rটা হচ্ছে যে কোনো পদকে ঠিক তার আগের পদ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই যে মান পাবো, সেই একই মান যে নির্দিষ্ট মান সেটা হচ্ছে r। তা দেখো 1 কে 3 দিয়ে ভাগ করলে কি 1/3, 1/3 কে 1 দিয়ে ভাগ করলে কি হবে 1/3, 1/9 কে 1/3 দিয়ে ভাগ করলে সেটাও হবে 1/3, তাহলে 1/3 হচ্ছে r এর মান। তাই সূত্র হচ্ছে u5 সমান a ইন্টু r⁴n-1, তাহলে এর জায়গায় তো 5 লিখেছি, সেই জন্য 5-1 সেটা করে এটা এসছে। বুঝা গেল? বুঝতে পেরেছিস? এইবার এইভাবে কিন্তু এমসিকিউ আছে দুটো, ওই একই টাইপের অঙ্ক দেখো বাকি দুটো। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত একের দাগে, এই অতি সংক্ষিপ্ত একের দাগে দেখো un সমান দেওয়া আছে, un সমান কি দেওয়া আছে, n/n+1, n/n+1। এবার দেখো বলেছে প্রথম 5টি পদ নির্ণয় করো, তাহলে প্রথম 5টি পদ, তাহলে n এর স্থানে আমরা 1 বসাবো, তাহলে u1 সমান কত হবে 1/1+1 সমান হচ্ছে 1/2, তারপরে u2 সমান আমরা কি পাবো 2/2+1 সমান হচ্ছে 2/3, u3 সমান 3/3+1 সমান হচ্ছে 3/4, তাহলে u4 সমান 4/4+1 সমান 4/5, তাহলে u5 সমান 5/5+1 সমান 5/6। এইভাবে দেখো 5টা পদ চলে আসলো। তাহলে এবার হাফ, 2/3, 3/4, 4/5, হচ্ছে 5/6, এটা লিখলে হয়ে গেল আমাদের ওই হলো 5টি পদের নির্ণয় করা।
এইভাবে কিন্তু একের দাগে বাকি আরো দুটো আছে, সে দুটো তোমাদের করতে হবে। এবার ওখানে আবার একটু বলে দিয়েছে, দেখবে অনুরূপ শ্রেণী নির্ণয় করো। শ্রেণী মানে কি, যোগ চিহ্ন দিয়ে দিতে হবে, এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা। যখন আমার অনুক্রম বলছে তখন কমা দিয়ে লিখে দেব, আর যখন শ্রেণী বলছে এইগুলো সমষ্টির আকারে প্রকাশ করব। যোগ করা লাগবে না, জাস্ট যোগ চিহ্ন দিয়ে রাখলেই হবে। এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে তোমরা এই অধ্যায়ে 9A যতগুলো আছে পুরোটাই তোমরা বাড়িতে করবে, আর যেগুলো হবে না অবশ্যই আমি করে দেব। আর শিক্ষার্থী বন্ধুদের আমরা বলবো, এই 9 অঙ্ক করতে যে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই দাগ নম্বর দিয়ে রাখলে বা কমেন্ট বক্সে জানালে যে এই দাগ নম্বরে আমাদের অঙ্ক হচ্ছে না। পরবর্তী ভিডিও যখন আমরা করব তখন আমরা অবশ্যই সেগুলো প্রত্যেকটা আমরা ব্যাখ্যা করে দেব এবং সলিউশন করে দেব। আর শিক্ষার্থী বন্ধুদের কাছে আরো অনুরোধ, তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে রেখে দাও, যাতে আমাদের নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, পরের ভিডিওয় আবার কথা হবে।